2015 সালের 10ই মার্চ শেখ হাসিনার বিরুদ্ধে উত্তাল রাজপথ। বিরোধী দলের প্রায় সব নেতাকে গ্রেপ্তার করে কারাগারে নেওয়া হয়েছে। বিএনপির পক্ষ থেকে দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন সালাউদ্দিন আহমেদ। বিরোধী দলের জবান বন্ধ করে দিতে সেই সালাউদ্দিন আহমেদকেও কিভাবে রাতের আধারে তুলে নিয়ে গিয়েছিল গোয়েন্দা সংস্থার লোকজন। 2015 সালের উত্তাল আন্দোলনের সময় আমি দলের পক্ষে 20 দলের পক্ষে মুখপাত্রের দায়িত্ব পালনরত অবস্থায় উত্তরার একটি বাসা থেকে আমাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকে অস্ত্রধারীরা তুলে নিয়ে যায়, চোখ বেঁধে হাত বেঁধে। তারপরে একটি 5 ফিট বাই 10 ফিটের মতো হবে একটা কুঠুরিতে বন্দি করে রাখে প্রায় 61 দিন। আটকের 24 ঘন্টার মধ্যে কোনো আসামিকে আদালতে হাজির করার আইন থাকলেও সেই আইন মানেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওখানে কেবল ফুড সাপ্লাইয়ের জন্য, খাদ্য দেওয়ার জন্য একটু জায়গা ছিল দরজার নিচে, প্যাডেস্টাল ফ্যান ছিল, বাইরে আওয়াজ হতো বায়ু সঞ্চালনের জন্য, আর পেশাব পায়খানা করার জন্য একটা ছিদ্র ছিল এক জায়গায়, ওয়াটার ট্যাপ ছিল, লাইট ছিল। এইটা রুমের বর্ণনা। আমাকে কখনো ওখান থেকে বের করে নি, কেবল একবার রুম পরিষ্কার করার জন্য ওরা বের করেছিল দরজার বাইরে। তো এই অবস্থায় আমার সারা শরীরে চর্মরোগ হয়ে গেছিল, এখনও আমার সেই ব্যাধি আছে। প্রতি মুহূর্তে আমি মৃত্যুর জন্য প্রহর গুনছিলাম, এরকম একটি সময়। আমারটা আয়নাগরের যে বর্ণনা পেয়েছি তার চাইতে অনেক কঠিন অবস্থায় আমি ছিলাম। সালাউদ্দিন আহমেদকে আটকের ঘটনা জানানো হয়নি তার পরিবার সদস্যদেরকে। অন্ধকার প্রকোষ্ঠে তার উপর যে অমানসিক নির্যাতন নেমে এসেছিল সে কথা প্রকাশ্যে জানাতে চাননি বিএনপির এই কেন্দ্রীয় নেতা। আমার মতো অনেকেই আমার সহকর্মীদের মধ্যে, রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে, এমনকি সাংবাদিকরাও এই গুমের শিকার হয়েছেন। তারা অনেকে আমার মতো সৌভাগ্যবান হয়নি যে বেঁচে আছে বা তাদেরকে খুঁজে পাওয়া গিয়েছে। আমি অনেক সৌভাগ্যবান, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। গণমাধ্যম, সাংবাদিক বন্ধুগণ, জাতীয় এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, সামাজিক সাংস্কৃতিক বহু সংগঠন এবং শক্তি আমার এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের পরে, গুম হওয়ার পরে সারা বিশ্বে এই জিনিসটি তুলে ধরেছেন। তারা সোচ্চার ছিলেন। আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই সুযোগে। অন্ধকার ঘরে কেটে যায় 61 দিন। নিজ দেশে পরাধীন এই বিএনপি নেতাকে রাতের আধারে ঠেলে দেয়া হয় ভিন দেশে। যেদিন আমাকে বের করে নিয়ে গেল সেদিন দীর্ঘ এক যাত্রা, চোখ বেঁধে হাত বেঁধে, অনেক কাপড়, অনেক মাস্ক পরে। এটা এখন তো বুঝতে পারছি এটা বর্ডার এলাকা হবে, ওখানে অনেকক্ষণ অপেক্ষা করলো গাড়ির ভিতরেই। তারপরে রাত হওয়ার পরে ওখান থেকে পায়ে হাঁটিয়ে কিছু দূর গাড়িতে করে বর্ডার ক্রস করালো। সেটা তখন বুঝতে পারিনি, তারপরে বুঝতে পেরেছি। তারপরে শিলংয়ের একটা জায়গা, এটা গলফ মাঠ বলে আর কি, ওইটার কাছাকাছি আমাকে ছেড়ে দিয়ে বললো ইউ আর ফ্রি নাও। অন্ধকার ঘর থেকে মুক্তি মিললেও আইনের বেড়াজালে ফেলে সালাউদ্দিন আহমেদের জীবন থেকে কেড়ে নেওয়া হয় 9টি বছর। ওখানে নির্বাসিত জীবনে আমি মামলা দিয়েছিলাম আমার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের, ফরেনার্স অ্যাক্টের আন্ডারে। 3.5 বছর 4 বছর আমরা আইনি লড়াই করে নিম্ন আদালত থেকে খালাস পাওয়ার পরে আমরা যখন দেশে ফেরার চেষ্টা করছিলাম আইনিভাবে, তখন ভারত সরকার আবার আমার এই খালাসের বিরুদ্ধে আপিল করে। সেই আপিল ডিসপোজ অফ হতে আরও 4 বছর লাগলো। এটা গত বছর 2023 সালের 28শে ফেব্রুয়ারি। সেই আপিল আদালত খালাস দেওয়ার পরে এবং সরকারকে নির্দেশনা দিল যে এই লোককে তার দেশে প্রত্যাবর্তন করার জন্য আইনি প্রক্রিয়ায় পাঠান। কিন্তু সেই অফিসিয়াল ক্যাপাসিটিতে মেঘালয় সরকার পারে না। তারা দিল্লির ফরেন মিনিস্ট্রিতে চিঠি লিখলেন যে এই যে অন দ্য বেসিস অফ দিস ভার্ডিক্ট এই মানুষকে দিস ম্যান শুড বি ডিপোর্টেড অ্যাজ পার ল। সেই চিঠির উত্তর তারা 1-1.5 বছর দেয়নি। ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশে ফেরেন সালাউদ্দিন আহমেদ। আর যে স্বৈরাচারী হাসিনা
তাকে দেশছাড়া করেছিল, সে পালিয়ে যায় ভারতে। দীর্ঘ 9 বছর উপরে, 9 বছর 3 মাস না 4 মাস হলো বাংলাদেশে পট পরিবর্তনের পর, তখন তারা আমাকে এলাও করলো যে আপনি যেতে পারেন। তা আমরা ট্রাভেল পাস নিলাম বাংলাদেশ এমবাসি থেকে, সেই হিসাবে ভারত সরকারের সহায়তায় ফিরতে পারলাম। চিরতরে যেন আয়নাঘর বন্ধ হয়ে যায়, সেই দাবি সালাউদ্দিন আহমেদের। অবশ্যই খুঁজে বের করতে হবে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে। যারা গুম হয়ে আছেন সে সমস্ত পরিবারের বেদনা আমার পরিবারকে জিজ্ঞেস করলে আপনি বুঝতে পারবেন। আপনি যারা এনফোর্সড ডিসঅ্যাপিয়ার্ড হয়েছে তাদের মধ্যে এখনো যারা অপেক্ষা করে আছে তাদের স্বজনদের ফেরার জন্য, তাদের সাথে কথা বলেন, আপনি বুঝতে পারবেন এক অবর্ণনীয় অসহনীয় দুঃখ যন্ত্রণা। মানুষ যদি স্বাভাবিক মৃত্যুবরণ করে, তার দাফন হয়, তাকে স্মরণ করে, কবর জিয়ারত করে, স্বাভাবিক। এই সুযোগটাও একজন মানুষের যখন থাকে না, তাদের বেদনা, তাদের পরিবারের বেদনা যে কত চরম হয়, সেটা কোনো ভাষায় বলে ব্যক্ত করা যাবে না, শেষ করা যাবে না। আর বিচার এই দেশের মাটিতে ইনশাল্লাহ প্রতিটি গুমের, হত্যার বিচার, অভিহিত হত্যার, প্রতিটি অনাচারের বিচার হবে।